হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকে আমরা আমাদের মহান বৈজ্ঞানিক মেঘনাদ সাহা সম্পর্কে কিছু কথা জেনে নিতে চলেছি এবং সেটা আমরা জেনে নেব একটি রচনার মাধ্যমে। তো চলো আমরা এই রচনাটা শুরু করি এবং দেখে নিই যে রচনার মাধ্যমে পয়েন্ট দিয়ে সুন্দর করে কিভাবে আমরা মেঘনাদ সাহা সম্পর্কে অনেক কথা জেনে নিতে পারছি। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি, কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি এবং মেঘনাদ সাহা সম্পর্কে অনেক কথা জেনে নিই। রচনা লেখার সঠিক পদ্ধতি কী বা কোন ফরম্যাট ফলো করে রচনা লিখলে তা সঠিক হবে সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে, তাহলে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা যে কোন ফরম্যাট বা কোন পদ্ধতি ফলো করে রচনা লিখলে সেটা সঠিক হয়। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা এই ভিডিওটা দেখার আগে সেই ভিডিওটা একবার আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের টপিকের ওপর রচনাটা আমরা কিভাবে লিখতে পারছি। আমাদের আজকের রচনার টপিক হলো বিজ্ঞানী মেঘনাদ সাহা। রচনা লেখার নিয়ম অনুযায়ী সবার প্রথমে আমরা কিন্তু এখানে ভূমিকা দিয়ে রচনাটা শুরু করব। তোমরা চাইলে এখানে ভূমিকার জায়গায় সূচনা লিখেও শুরু করতে পারো। ভূমিকা: আচার্য প্রফুল্লচন্দ্র রায় ও জগদীশচন্দ্র বসুর শিষ্য প্রখ্যাত বিজ্ঞানী মেঘনাদ সাহা 1893 সালের 6 অক্টোবর ঢাকা জেলার শেওড়াতলি গ্রামে জন্মগ্রহণ করেন। অত্যন্ত দারিদ্র্যের সঙ্গে তাকে সংগ্রাম করতে হয়েছিল। বাবা জগন্নাথ সাহার ছিল মুদির দোকান, তথাপি অনেক কষ্ট করে তিনি ঢাকা শহরে পড়াশুনো করতে যান। 1909 সালে এন্ট্রান্স পরীক্ষায় পাস করেন। পরবর্তীকালে বিএসসি ও এমএসসি দুটো পরীক্ষাতে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন। তার সহপাঠী সত্যেন্দ্রনাথ বসু ওই পরীক্ষাগুলোতে প্রথম হয়েছিলেন। যাই হোক, প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় থেকে তিনি আচার্য প্রফুল্লচন্দ্রের প্রিয় শিষ্য হয়ে ওঠেন। শিক্ষাগুরু প্রফুল্লচন্দ্র মেঘনাদের মধ্যে অসাধারণ মেধা লক্ষ্য করে তাকে আগামী দিনের শ্রেষ্ঠ বিজ্ঞানী বলে অনুমান করেছিলেন। আমাদের পরের পয়েন্ট হলো বৈজ্ঞানিক হিসেবে প্রতিষ্ঠা। 1919 সালে মেঘনাদ সাহা তাপ আয়নন তত্ত্ব আবিষ্কার করে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। জ্যোতির্বিজ্ঞানে 10টি শ্রেষ্ঠ আবিষ্কারের মধ্যে মেঘনাদ সাহার আবিষ্কৃত তত্ত্বটিও পড়ে। আসলে তার মধ্যে ছিল এক অফুরন্ত বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা, তাই বিজ্ঞানের বহু বিচিত্র শাখায় তার পদচারণা ছিল অত্যন্ত সহজ ও সাবলীল। পরমাণু সম্পর্কিত আগ্রহ থেকে তিনি ডেনমার্কেও গিয়েছিলেন এবং দেশে ফিরে এসে পরমাণু চর্চার ক্ষেত্রটিকে আরও প্রসারিত করলেন। তার একক উদ্যোগে প্রতিষ্ঠিত হলো ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, যা পরবর্তীকালে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স নামে পরিচিত হয়। বিজ্ঞান জগতের মূল্যবান এফআরএস ডিগ্রি তিনি অতি অল্প বয়সে লাভ করেছিলেন। কলকাতা ও এলাহাবাদে তিনি বেশ কিছুদিন অধ্যাপনা করেন এবং অজস্র বিজ্ঞানমনস্ক ছাত্রছাত্রী তৈরি করেছিলেন। বিজ্ঞানের বিবিধ কর্মকাণ্ডের সঙ্গে তার আত্মিক যোগ থাকায় এই জাতীয় যে কোনো কাজে তিনি মনোসংযোগ করতে পারতেন অত্যন্ত স্বচ্ছন্দভাবে। পরের পয়েন্টটা হলো বহুমুখী প্রচেষ্টা। বিজ্ঞানী মেঘনাদ সাহার পাণ্ডিত্য কেবল অঙ্ক ও পদার্থবিদ্যার পঠন পাঠনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। জ্যোতির্বিজ্ঞানে সূর্য ও অন্যান্য গ্রহ নক্ষত্রের উপাদান বিষয়ে তার আবিষ্কৃত তাপ আয়নন তত্ত্ব বিখ্যাত হলেও স্বদেশবাসীর জন্য কল্যাণকর প্রচেষ্টা তাকে অমর করে রাখবে। স্বদেশ প্রেমের মন্ত্রে অনুপ্রাণিত ও দীক্ষিত ছিলেন বলে সরকারি চাকরি তিনি করেন। সবসময় চেষ্টা করেছিলেন বিজ্ঞানকে কিভাবে মানুষের কল্যাণ কাজে লাগানো যায়। দামোদর পরিকল্পনায় তার সেই মন কাজ করেছিল। প্রতি বছরের বিধ্বংসী বন্যাকে নিয়ন্ত্রণ করবার পথ আবিষ্কার করে তিনি বহু মানুষকে বাৎসরিক
দুর্ভোগের হাত থেকে রক্ষা করেন। আমাদের পরের পয়েন্ট হলো ব্যক্তিত্বের স্বরূপ। মানব জঙ্গলের বহুমুখী কর্মপ্রচেষ্টার অঙ্গ হিসেবে তিনি লোকসভার বা পার্লামেন্টের সদস্য হন এবং দেশের কল্যাণের কথা ভেবে তিনি নানান বিষয়ে নিজের সুচিন্তিত অভিমত ব্যক্ত করেন। এই জন্য তিনি অনেক সময় সরকারের দৃষ্টিভঙ্গিকেও সমালোচনা করেছিলেন। বাদানুবাদ ও তর্কেও তিনি অংশগ্রহণ করেছিলেন, তবে তার বক্তব্য ও কার্যের মধ্যে কখনো অসঙ্গতি দেখা যায়নি। আচার্য প্রফুল্লচন্দ্রের বিজ্ঞান সাধনা ও বহুমুখী কর্মপ্রচেষ্টার তিনিই ছিলেন সার্থক উত্তরসূরি। এবার আমরা চলে আসলাম উপসংহার অংশে। তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে তিনি যেমন অধ্যাপনা করেছেন, তেমনি ভারতবাসীর দুঃখ কষ্ট নির্মূল করবার বাসনায় প্রায় সমস্ত জীবন আত্মনিয়োগ করেছিলেন গভীর নিষ্ঠা ও পরম আন্তরিকতায়। সমাজ সংসারে এই ধরনের মানুষের সাক্ষাৎ কদাচিৎ পাওয়া যায়। এমনই এক দুর্লভ ব্যক্তিত্ব ছিল বিজ্ঞানী মেঘনাদ সাহার। 1956 সালে এই প্রতিভাধর বিজ্ঞানীর মহাপ্রয়াণ ঘটে। ভারতবর্ষের বিজ্ঞান সাধনার উজ্জ্বল জ্যোতিষ্ক রূপে বিজ্ঞানী মেঘনাদ সাহা চিরস্মরণীয় হয়ে থাকবেন। শতবর্ষের ব্যবধানেও বিজ্ঞানী মেঘনাদ সাহা তাই স্মরণীয় ও বরণীয় ব্যক্তিত্ব। তাহলে তোমরা দেখলে আমরা বিজ্ঞানী মেঘনাদ সাহা সম্পর্কে কত কথা জেনে নিতে পারলাম এবং সুন্দর করে পয়েন্ট দিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করে আমরা রচনাটা লেখার চেষ্টা করেছি। তোমরা কিন্তু এইভাবেই লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা খুব ভালো মার্কস পেতে পারবে এক্সামে। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই এটাকে শেয়ার করে দেবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছে। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।